সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তুমুল প্রত্যয়। তো এই যে প্রত্যয় আমরা আলোচনা করছি প্রত্যয় নিয়ে, এই প্রত্যয় আমাদের ক্লাস 7, ক্লাস 8 এছাড়া যারা আমরা 11-12-এ সংস্কৃত বিষয়টা নিয়ে পড়ি, প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে সেগুলো সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ব্যাকরণের পাঠগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যাকরণ পাঠ সেটা যে বিষয় হোক না কেন সমস্ত ক্লাসেই সমান থাকে। তো সেই ব্যাকরণ পাঠগুলোকে আমাদের খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে সেই বিষয়টা আমাদের অর্ধেকটাই জানা হয়ে যায়। তো আজকে আমরা কৃৎ প্রত্যয়ের অন্তর্গত তুমুল প্রত্যয় সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের সাথে আছি আমি দীপা। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। তো এই তুমুল প্রত্যয় জানার আগে কিছু বিষয় আমাদেরকে আগে জানতে হবে, যেগুলো হচ্ছে তুমুল প্রত্যয়ের অন্তর্গত। একটি ক্রিয়ার জন্য যখন অন্য ক্রিয়া অনুষ্ঠিত হয়, তো এরকম ক্রিয়াকে আমরা বলতে পারি ক্রিয়ার্থ ক্রিয়া। যেমন ইংরেজিতে আমরা বলি যে কেম টু গিভ, এছাড়া গোয়িং টু সি এর মানে হলো দেখতে এসেছিল আর দিতে এসেছিল। তো এইগুলো সবই হচ্ছে ক্রিয়ার্থ ক্রিয়া। কারণ দেখো, দেখতে এসেছিল তার মানে সে এসেছিল কিসের জন্য? দেখার জন্যই সে এসেছিল। তাহলে এখানে দেখো দুটো ক্রিয়া আমি কিন্তু বলছি, একটা হলো দেখা আর একটা এসেছিল। আর একটা উদাহরণ আমরা দিলাম যেটা দিতে এসেছিল। সে এসেছিল এখানে যে দিতে, কিছু দেওয়ার জন্য। তাহলে দিতে এটাও একটা ক্রিয়া, আর এসেছিল এটাও একটা ক্রিয়া। তার মানে বলছে যখন একটা ক্রিয়ার জন্য আর একটা ক্রিয়া অনুষ্ঠিত হয় তখন সেই ক্রিয়াটাকে আমরা বলি যে ক্রিয়ার্থ ক্রিয়া। তো এটা বলার কারণ হচ্ছে এই ক্রিয়ার্থ ক্রিয়ার জন্যই আমরা তুমুল প্রত্যয় ব্যবহার করে থাকি। এই যে দুটো ক্রিয়া আমি বললাম, যে একটা ক্রিয়ার জন্য আর একটা ক্রিয়া যখন অনুষ্ঠিত হচ্ছে, তো এর মধ্যে যে নিমিত্তবোধক ক্রিয়াটা রয়েছে, মানে যার জন্য সেই ক্রিয়াটা হচ্ছে, এই নিমিত্তবোধক ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তুমুল প্রত্যয় আমরা ব্যবহার করে থাকি। আমরা সমস্ত তুমুল প্রত্যয়ের ক্ষেত্রে দেখব যে তুম থাকে, তয়হস্য ময় হসন্ত থাকে। যেমন চি যুক্ত তুমুল করলে চেতুম, গম যুক্ত তুমুল করলে গন্তুম, সবার শেষে আমরা দেখতে পাচ্ছি কি তুম থাকছে, তয়হস্য ময় হসন্ত। তাহলে বোঝা গেল যে তুমুল প্রত্যয় আমরা কিভাবে চিনব। একটা বাক্যে আমাদের কর্তা একটাই থাকবে কিন্তু ক্রিয়াপদ দুটো থাকতে পারে। তো এই যে বললাম যে কর্তা একটা এবং ক্রিয়াপদ দুটো, এরকম কিন্তু আমরা আগে একটা প্রত্যয় নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা না বলো তাহলে সেই প্রত্যয়টা ছিল তাজ প্রত্যয়। তো সেখানে আমরা দেখেছিলাম যে একই কর্তা বিশিষ্ট দুটি ক্রিয়াপদের মধ্যে কোথায় তাজ প্রত্যয়টা ব্যবহার করেছিলাম? পূর্বে যে ক্রিয়াটি সম্পন্ন হবে সেই ক্রিয়াটির মানে সেই ক্রিয়ার ধাতুর পরে তাজ প্রত্যয় প্রয়োগ করেছিলাম। তুমুল প্রত্যয় চিনব কি করে? একটা বাক্যে যখন দুটো ক্রিয়া থাকবে এবং সেই ক্রিয়া দুটোর মধ্যে আমাদেরকে দেখতে হবে যে কোন ক্রিয়াটা নিমিত্তবোধক ক্রিয়া। অর্থাৎ আমি আগেই বললাম যে ক্রিয়ার্থ ক্রিয়া, যেটা আমি বললাম মানে একটা ক্রিয়ার জন্য যখন আরেকটা ক্রিয়া অনুষ্ঠিত হয় সেটাকে বলা হয় নিমিত্তবোধক ক্রিয়া। তো সেই নিমিত্তবোধক ক্রিয়ার ধাতুর পরেই আমরা কিন্তু তুমুল প্রত্যয় ব্যবহৃত করব। এরপরে আমরা দেখে নেব যে তুমুল প্রত্যয় ব্যবহারের কিছু নিয়ম, এবং সেটা আমরা সূত্র সহকারে জানবো। সূত্র সহকারে জানলে বিষয়টা আমাদের কাছে খুবই পরিষ্কার হবে। তো প্রথম সূত্রটা বলছে যে তুমুল নুলৌ ক্রিয়ায়ং ক্রিয়ার্থায়ম। তুমুল নুলৌ ক্রিয়ায়ং ক্রিয়ার্থায়ম। তো আগেই আমরা বললাম যে ক্রিয়ার্থ ক্রিয়া। তো এই সূত্রটা অর্থ হলো যে ক্রিয়ার্থ ক্রিয়া যখন উপপদ থাকে, ক্রিয়ার্থ ক্রিয়া যখন উপপদ থাকে, উপপদ বলতে কি? উপপদ বলতে একটি ক্রিয়ার জন্য যখন আরেকটা ক্রিয়া নিকটে থাকে এটাকেই বলা হয় উপপদ। তাহলে ক্রিয়ার্থ ক্রিয়া যখন উপপদ থাকে সেক্ষেত্রে সেই নিমিত্তবোধক ক্রিয়ার ধাতুর পরে আমরা তুমুল প্রত্যয় ব্যবহার করে থাকি। যেমন প্রথম উদাহরণ আমরা দিয়েছিলাম কি? প্রথমে আমরা উদাহরণ দিয়েছিলাম গোয়িং টু সি, কেম টু গিভ। এগুলোকে যদি আমরা সংস্কৃত করি তাহলে হবে কি? যেমন দ্রষ্টুম গচ্ছতি। আরেকটা উদাহরণ কি দিলাম যে দাতুম আগচ্ছত। দ্রষ্টুম গচ্ছতি মানে কি? গোয়িং টু সি মানে হচ্ছে দেখতে গিয়েছিল, দ্রষ্টুম গচ্ছতি।
আর দাতুং আগচ্ছত মানে কি দিতে এসেছিল। তো এখানে দেখো এই যে দ্রষ্টুং আর দাতুং বললাম, এই দুটো কিন্তু তুমুল প্রত্যয়ান্ত পদ। তো প্রথমেই বললাম যে দুটো ক্রিয়াপদের মধ্যে যেটা নিমিত্ত বোধক ক্রিয়া থাকবে সেই ক্রিয়ার ধাতুর পরে তুমুল প্রত্যয় হবে। দৃশ ধাতুর সাথে তুমুল করে আমরা দ্রষ্টুম করেছি। কারণ কি এখানে যে গমন ক্রিয়াটা বলছি, এই যে গচ্ছতি, এই গমন ক্রিয়াটা কার জন্য সম্ভব হয়েছে? দেখার জন্যই হয়েছে। তাহলে গমন ক্রিয়াটা যেহেতু দেখার জন্যই হয়েছে, সেই জন্য দেখার জন্যটা হচ্ছে নিমিত্তবোধক ক্রিয়া, তাই আমরা দ্রষ্টুম করেছি। সেম হচ্ছে এই যে দিতে এসেছিল আগচ্ছদ, তো আশাটা কিসের জন্য? দেওয়ার জন্য, সেই জন্য আমরা দা ধাতুর সঙ্গে তুমুন করে দাতুম করেছি। এগুলো হচ্ছে নিমিত্তবোধক ক্রিয়া, তাই আমরা এখানে তুমুন প্রত্যয় ব্যবহার করেছি। এবারে একটা জিনিস খেয়াল করো, যে সূত্রটা আমি বললাম তুমুন নুলৌ ক্রিয়ায়ং ক্রিয়ার্থয়ং, মধ্যে আমরা একটা কথা পাচ্ছি কি, এই যে নুলৌ, এই কথাটা পাচ্ছি, এটা এক ধরনের প্রত্যয়। প্রত্যয়টার নাম হচ্ছে নুল প্রত্যয়। প্রত্যয়টার নাম হলো কি নুল প্রত্যয়। তো তুমুল প্রত্যয় যেমন তুম থাকে, সেরকম নুল প্রত্যয়ের শেষে আমরা কি পাই? অক পাই। নুল প্রত্যয়ের শেষে আমরা অক পাই। এই একই অর্থে আমরা নুল প্রত্যয় ব্যবহার করেও করতে পারি, যেমন যেটা করলাম আমরা তুমুল প্রত্যয়ের ক্ষেত্রে। এই যে দ্রষ্টুম গচ্ছতি, এই উদাহরণটাই আমরা যদি নুল প্রত্যয়ের ক্ষেত্রে প্রয়োগ করি, যেহেতু দেখেছি যে নুল প্রত্যয়ের কি থাকে? অক থাকে, তার মানে আমরা করব যে দৃশ ধাতুর সঙ্গে নুল প্রত্যয় করব। করলে আমরা কি পাবো? দর্শক পাবো। যেহেতু অক থাকে, দৃশ ধাতুর সাথে নুল প্রত্যয় করে আমরা দর্শক পাবো। যেটা দৃশ ধাতুর সাথে তুমুন প্রত্যয় করে দ্রষ্টুম পাচ্ছিলাম, সেটা দৃশ ধাতুর সাথে নুল প্রত্যয় করে আমরা অক পাবো, দর্শক পাবো। তার মানে এই উদাহরণটাও কিন্তু সঠিক। দর্শক গচ্ছতি, এই দ্রষ্টুম গচ্ছতি যে অর্থটা বোঝাচ্ছে, এই দর্শক গচ্ছতি সেই অর্থটাই বোঝাচ্ছে। যেহেতু সূত্রের মধ্যে দুটি প্রত্যয়ের উল্লেখ ছিল, তো সেই দুটো প্রত্যয়ের প্রয়োগ কিভাবে হয় সেটা আমরা দেখতে পেলাম। এরপরে দেখো যে আমি বললাম একটা ক্রিয়ার জন্য যখন আরেকটা ক্রিয়া অনুষ্ঠিত হয়, অর্থাৎ সেই নিমিত্তবোধক ক্রিয়ায় কিন্তু তুমুল প্রত্যয় হয়। এবারে আমরা কিছু বিষয় জানবো যেগুলো এই প্রত্যয়ের বহির্ভূত। অর্থাৎ আমরা দেখলাম যে নিমিত্তবোধক অর্থে তাহলে তুমুল প্রত্যয় হচ্ছে, এর মানে কিন্তু এই নয় সমস্ত নিমিত্তবোধক অর্থ বোঝালেই যে তুমুল প্রত্যয় হবে, সেটাও কিন্তু নয়। যেমন প্রথমে আমি উদাহরণ দিলাম যে গোয়িং টু সি, এছাড়া কেম টু গিভ। তো এই যে টু কথাটা বলছি, কারণ যদি বলি টু রাইস ইন দ্য মর্নিং ইজ হেলদি, এর মানে কি? এর মানে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে ওঠা এটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে কিন্তু কোনো নিমিত্তবোধক অর্থ বোঝাচ্ছে না। এটাকে যদি আমরা সংস্কৃতে অনুবাদ করি তাহলে হবে কি, যে প্রাতরুত্থানং স্বাস্থ্যকরম। প্রাতরুত্থানং স্বাস্থ্যকরম, সকালবেলায় ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো। কাঁদতে বা যেতে এই কথাগুলো থাকলেও কিন্তু তুমুল প্রত্যয় হবে না। তো এই প্রসঙ্গে বলি যে তুমুল প্রত্যয় কিন্তু অসমাপিকা ক্রিয়া এবং অব্যয়। তাহলে কাঁদতে যেতে এগুলো অসমাপিকা ক্রিয়া, সেক্ষেত্রে আমরা তুমুল প্রত্যয় ব্যবহার করতে পারি, কিন্তু এক্ষেত্রে কিন্তু তুমুল প্রত্যয় ব্যবহার করব না। যেমন হচ্ছে আমি যদি বলি আমি তাকে কাঁদতে দেখলাম, আমি তাকে কাঁদতে দেখলাম, এটাকে যদি আমরা সংস্কৃতে অনুবাদ করি তাহলে অহং তং রুদন্তম অপশ্যৎ, আমি তাকে কাঁদতে দেখলাম। এই বাক্যটার মধ্যে আমরা কিন্তু দুটো ক্রিয়া পাচ্ছি ঠিকই, যে কাঁদতে দেখলাম, এই ক্রিয়া কিন্তু কোনো নিমিত্তবোধক ক্রিয়া নয়। এটাই বোঝাচ্ছে যে আমি তাকে ক্রন্দনরত অবস্থায় দেখলাম। সেক্ষেত্রে সেই জন্য আমরা কিন্তু এই বাক্যে তুমুল প্রত্যয় প্রয়োগ করিনি। এবার দেখো প্রথমেই আমি বললাম যে একটা বাক্যে একই কর্তা বিশিষ্ট দুটি ক্রিয়াপদ থাকলে সেক্ষেত্রে যে নিমিত্তবোধক ক্রিয়া বোঝায় সেই ধাতুর পরে তুমুল প্রত্যয় ব্যবহৃত। এবার যদি আমি বলি যে একটা বাক্যে দুটো ক্রিয়া রয়েছে এবং সেই বাক্যের কর্তা আলাদা, সেক্ষেত্রেও কিন্তু আমরা তুমুল প্রত্যয় ব্যবহার করতে পারবো না। যদি বলি যে শিক্ষক ছাত্রকে পড়তে বলেন, শিক্ষক ছাত্রকে পড়তে বলেন, যদি এটা আমরা সংস্কৃত অনুবাদ করি তা শিক্ষক ছাত্রং পাঠায় বদতি, এক্ষেত্রেও আমরা কিন্তু দেখলাম তাহলে তুমুল প্রত্যয় হচ্ছে না। কেন? কারণ বললাম যে যখন কর্তা আলাদা হবে
তখন কিন্তু তুমুল প্রত্যয় ব্যবহার করতে পারবো না। ক্রিয়া হয়তো নিমিত্তবোধক বোঝাতে পারে, কিন্তু কর্তা যেহেতু আলাদা, কারণ এই বাক্যটার মধ্যে পড়া এবং বলা এই দুটোর কর্তা কিন্তু আলাদা। সেই জন্য আমরা এই যে পাঠায় করলাম, এটা আমরা পঠ ধাতু, পঠ ধাতুর সঙ্গে তুমুন করে আমরা পঠিতুম করতে পারতাম, কিন্তু সে করিনি। এক্ষেত্রে দু রকম কর্তা পেয়েছি বলে পাঠায়ও আমরা কি করে পেয়েছি, পাঠায়টা আমরা পঠ ধাতুর সাথে অন্য কৃত প্রত্যয় যুক্ত করে বিশেষ্য করেছি এবং তার নিমিত্তার্থে চতুর্থী করে দিয়ে আমরা পাঠায়ও করে দিয়েছি। তাহলে এই যে তিনটে বিষয় আমি বললাম, এই তিনটে বিষয় কিন্তু তুমুল প্রত্যয়ের ব্যতিক্রমী দৃষ্টান্ত। অর্থাৎ হচ্ছে যে নিয়মে আমরা জানলাম তুমুল প্রত্যয় হয়, সেই নিয়মেই যে সবসময় তুমুল প্রত্যয় হবে তা কিন্তু নয়। নেক্সট নিয়ম হলো কি সমান কর্তৃকেষু তুমুল। সমান কর্তৃকেষু তুমুল এর মানে কি, এর মানে হচ্ছে ইচ্ছার্থক ধাতুর সঙ্গে, ইচ্ছার্থক যে ধাতুগুলো আছে সেই ধাতুর সঙ্গে একই কর্তৃপদ বিশিষ্ট যে ধাতুগুলো থাকবে সেই ধাতুর পরেই আমরা তুমুল প্রত্যয়টা ব্যবহার করব। কি বললাম তাহলে, ইচ্ছার্থক ধাতুর সঙ্গে একই কর্তৃপদ বিশিষ্ট মানে কর্তা কর্তৃপদ সেটা একটাই থাকবে, তাহলে একই কর্তৃপদ বিশিষ্ট ধাতুর পরে আমরা তুমুল প্রত্যয় ব্যবহৃত করব। যেমন দেখো কি, এখানে দেখো তিনটি উদাহরণ লিখেছি। প্রথম উদাহরণ মুমূর্ষ জীবিতং বাঞ্ছতি স্বভোক্তুং কাময়তে বালক আপ্তুং অভিলষতে। তো এখানে যে আন্ডারলাইন গুলো দিয়েছি জীবিতং ভোক্তুম আর আপ্তুম, এগুলো কিন্তু সবই তুমুল প্রত্যয়ান্ত পদ। জীব ধাতুর সাথে তুমুল করে জীবিতুম হয়, ভুজ ধাতুর সাথে তুমুল করে ভোক্তুম হয়, আর আপ ধাতুর সঙ্গে তুমুল করে আপ্তুম হয়। এই যে বাঞ্ছতি কাময়তে অভিলষতে এগুলো সবই কিন্তু ইচ্ছার্থক ধাতু বোঝাচ্ছে। ইচ্ছা করা, প্রার্থনা করা, কামনা করা, চাওয়া, এগুলো সবই কি ইচ্ছার্থক ধাতুর মতোই বোঝাচ্ছে। এবং এই ধাতুগুলোর সঙ্গে একই কর্তৃপদ বিশিষ্ট যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলোর পরেই আমরা কিন্তু তুমুল প্রত্যয়টা ব্যবহার করেছি। এই যে জীব ধাতু ছিল, ভুজ ধাতু, আপ্তম ধাতু, এগুলো হলো একই কর্তৃপদ বিশিষ্ট ধাতু, তো এগুলোর পরে আমরা তুমুল প্রত্যয় ব্যবহার করি। এবারে প্রথমেই আমরা জানলাম যে একটা ক্রিয়ার জন্য যখন আরেকটা ক্রিয়া অনুষ্ঠিত হয় অর্থাৎ নিমিত্তবোধক ক্রিয়াতে আমরা তুমুল প্রত্যয় প্রয়োগ করে থাকি। এখানে কিন্তু কোনো নিমিত্তবোধক ক্রিয়া বোঝাচ্ছে না। যেমন প্রথমটা যদি বলি যে মুমূর্ষু, মুমূর্ষু ব্যক্তিরা হচ্ছে কি বাঁচতে ইচ্ছা করছে। নেক্সট আমরা যেটা বলছি যে খেতে ইচ্ছা করছে, পেতে ইচ্ছা করছে, তাহলে এই যে বাঁচতে ইচ্ছা করছে, খেতে ইচ্ছা করছে, পেতে ইচ্ছা করছে, এগুলো কিন্তু কোনো নিমিত্তবোধক ক্রিয়া নয়। কারণ ইচ্ছার যে ক্রিয়াটা, ইচ্ছা ক্রিয়াটা যে খাবার জন্যই ঘটছে বা বাঁচার জন্য ঘটছে বা পাওয়ার জন্য ঘটছে এরকম কিন্তু অর্থ এখানে বোঝাচ্ছে না। এক্ষেত্রে বোঝাচ্ছে কি, এক্ষেত্রে যে ইচ্ছাটা বোঝাচ্ছে সেটা হলো একটা ভোজন বিষয়ক ইচ্ছা, মানে খেতে ইচ্ছা করছে, এটা হচ্ছে জীবন বিষয়ক মানে বাঁচতে ইচ্ছা করছে, বাঁচার ইচ্ছা, পেতে ইচ্ছা করছে, আত্ম অভিলষতে মানে পাওয়ার ইচ্ছা। তাহলে এক্ষেত্রে কোনো নিমিত্তবোধক অর্থ বোঝাচ্ছে না। তার মানে প্রথমেই বললাম যে একটা ক্রিয়ার জন্য আরেকটা ক্রিয়া অর্থাৎ নিমিত্তবোধক ক্রিয়ায় যে সবসময় তুমুল প্রত্যয় হয়, নেক্সট নিয়ম হলো কালো সময়ও বেলাসু তুমুল, কালো সময়ও বেলাসু তুমুল। তো এই সূত্রের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি কাল, সময় আর বেলা, এই তিনটে যে শব্দ বললাম এরকম শব্দগুলোর যোগে এবং এরকম অর্থযুক্ত বিভিন্ন শব্দের যোগে ধাতুর পরে আমরা তুমুল প্রত্যয় ব্যবহার করে থাকি। এক্ষেত্রেও কিন্তু কোনো নিমিত্তবোধক অর্থ বোঝাচ্ছে না। শুধু আমরা কি করে বুঝছি যে কাল, সময়, বেলা এই শব্দগুলো থাকবে এবং এই অর্থযুক্ত যে শব্দ থাকবে সেই সমস্ত ধাতুর পরে আমরা তুমুল প্রত্যয় প্রয়োগ করে থাকি। যেমন এখানে কতগুলো উদাহরণ লিখেছি দেখো, যে কালো অয়ং বিদ্যালয়ং গন্তুম, এটাই হলো বিদ্যালয়ে যাওয়ার সময় বা বিদ্যালয়ে যাওয়ার কাল। ইয়ং জ্যৈষ্ঠুং বেলা, এর মানে কি এটাই হচ্ছে যজ্ঞ করার আসল সময়। অয়ং খলু স্নাতুং সময়, এটাই হচ্ছে স্নান করার সময়। অবসর অয়ম আত্মানং প্রকাশ হইতুম, নিজেকে প্রকাশ করার এই তো হলো সময়। তাহলে এখানে যে উদাহরণগুলো দিলাম এই উদাহরণগুলোর দ্বারা বুঝতে পারছি এখানে কোনো নিমিত্তবোধক ক্রিয়া ঘটছে না। এখানে যে ঘটছে সেগুলো হচ্ছে কি বিভিন্ন কাল, সময়, বেলা এই শব্দগুলো আমরা পাচ্ছি। যেমন হচ্ছে প্রথমেই পেলাম কালো অয়ং, এই যে কাল এখানে শব্দটা পেলাম।
ইয়ং জ্যৈষ্ঠুং বেলা অয়ং খলু স্নাতুং সময় আবসর অয়ং আত্মানং প্রকাশয়িতুম। এই যে আবসর, এই যে এখানে যে এই শব্দগুলো পেলাম, এগুলো সবই হচ্ছে কি এই কাল, সময়, বেলা এই শব্দ আছে এবং এরকম অর্থযুক্ত, মানে এরকম অর্থ বোঝাচ্ছে। এই শব্দগুলোর যোগে আমরা যে ধাতুগুলো পেয়েছি, এই যে গম ধাতুর সাথে তুমুল প্রত্যয় করেছি, যজ ধাতুর সাথে তুমুল প্রত্যয় করে জ্যৈষ্ঠুং করেছি, স্না ধাতুর সাথে তুমুল প্রত্যয় করে স্নাতুম করেছি এবং শেষে প্রকাশ হইতুম, এখানেও আমরা তুমুল প্রত্যয় ব্যবহার করেছি। নেক্সট নিয়ম দেখো যে শক, ধৃষ, জ্ঞা, গ্লা, ঘট, রব, লব, ক্রম আর সহার হাস্তর থেসু তুমুল। এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি কি পাবো? সহ, অর্হ আর অস, এই তিনটে আমরা ধাতু পাবো। তাহলে বুঝতেই পারছি যে এই যেগুলো আমরা পড়লাম এগুলো সবই ধাতু। কি কি ধাতু? শক ধাতু, ধৃষ ধাতু, জ্ঞা ধাতু, গ্লই ধাতু, ঘট ধাতু, রব ধাতু, লব ধাতু, ক্রম ধাতু, সহ ধাতু, অর্হ ধাতু আর অস ধাতু। এই যে কটা আমি ধাতু বললাম, এই ধাতুগুলোর উত্তর অর্থাৎ ধাতুগুলোর পরে আমরা তুমুল প্রত্যয় ব্যবহার করে থাকি। এখানে দেখো আমি তিনটে উদাহরণ লিখেছি। প্রথম বলছে ঈশ্বরস্য মহিমানং ক জ্ঞাতুং স্বপ্নতি, স গাতুং জানাতি আর বালক কার্যং করতুম আরভতে। প্রথমটার মানে হচ্ছে ঈশ্বরের মহিমা কেই বা জানতে পারে, মানে কার দ্বারা জানা সম্ভব হয়। স গাতুং জানাতে মানে সে গান করতে জানে। বালক কার্যং করতুম আরভতে মানে বালক কাজটা করতে আরম্ভ করলো। তো এই বাক্যগুলোর মধ্যেও কিন্তু আমরা দুটো করে ক্রিয়া পাচ্ছি, কিন্তু নিমিত্তবোধক যে ক্রিয়ার অর্থেই আমরা তুমুল প্রত্যয়টা ব্যবহার করেছি সেটা কিন্তু নয়, কারণ আমরা দেখতে পেলাম কি এর মধ্যে সেই সমস্ত ধাতুর অবস্থিতি। কোন কোন ধাতু? প্রথমেই দেখো স্বপ্নতি রয়েছে, এখানে কি শক ধাতু বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে জানাতি মানে জ্ঞা ধাতু বোঝাচ্ছে। আর তারপরে হলো আরভতে মানে পূর্বক রব ধাতুর সাথে লট তে করে, তাহলে এখানে রব ধাতু রয়েছে। তাহলে আমরা আগে বললাম যে একটা ক্রিয়ার জন্য যখন আরেকটা ক্রিয়া ঘটে তার মধ্যে নিমিত্তবোধক ক্রিয়ায় যেমন তুমুল প্রত্যয় ব্যবহার হয়, তো এই বাক্যগুলোয় কিন্তু দুটো করে ক্রিয়া রয়েছে, কিন্তু সেই দুটো ক্রিয়া থাকলেও কিন্তু নিমিত্তবোধক ক্রিয়াতেই আমরা তুমুল প্রত্যয়টা ব্যবহার করেছি এই জন্যেই যে আমরা এই ধাতুগুলোর অবস্থিতি জেনেছি, তাই পূর্বে যে ক্রিয়াটা ছিল তাতেই আমরা তুমুল প্রত্যয় প্রয়োগ করেছি। কারণ এই ধাতুগুলো যখন আমরা পাবো তার পূর্বে যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াতেই আমরা তুমুল প্রত্যয়ের প্রয়োগ পাবো। সেজন্য জ্ঞাতুম, এখানে জ্ঞা ধাতুর সাথে তুমুল করে জ্ঞাতুম হয়েছে। গাতুম, গা ধাতুর সাথে তুমুল করে গাতুম হয়েছে। কর্তুম, ক্রি ধাতুর সাথে তুমুল করে কর্তুম হয়েছে। তাহলে মনে রাখতে হবে যে এই ধাতুগুলোর যোগে বাক্যে যে পূর্বে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়া ধাতুর পরে আমরা তুমুল প্রত্যয় প্রয়োগ করব। আর আমাদের লাস্ট নিয়ম হলো পর্যাপ্তি বচনে স লম অর্থেষু। পর্যাপ্তি বচনে স লম অর্থেষু, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? যে পর্যাপ্তি বচনে সু আর অলম অর্থেষু, অর্থাৎ হচ্ছে সমর্থার্থক শব্দ যোগে। সমর্থার্থক শব্দ মানে সমর্থ শব্দ থাকবে এবং সমর্থের মতোই অর্থ বোঝাবে এরকম যে শব্দগুলো আমরা পাবো সেই শব্দের যোগে আমরা ধাতুর পরে কিন্তু তুমুল প্রত্যয় প্রয়োগ করতে পারি। তো সমর্থার্থক শব্দ কি? সমর্থার্থক শব্দ যেমন এখানে দেখো উদাহরণে আমি লিখেছি যে ভোক্তুম পর্যাপ্ত, এছাড়া সমর্থ, অলম, প্রবীণ, কুশল আর পটু। তাহলে এই কথাগুলো যেগুলো আমি লিখেছি পর্যাপ্ত, সমর্থ, অলম, প্রবীণ, কুশল আর পটু, এগুলো সবই সমর্থার্থক শব্দ মানে সমর্থের অর্থ বোঝাচ্ছে এইরকম শব্দ। সেই জন্যেই আমরা এই ভক্তুম, এটা একটা তুমুল প্রত্যয়ন্ত পদ, ভুজ ধাতুর সাথে তুমুল করে আমরা ভক্তুম আগেই জেনেছি, তো সেই জন্য আমরা ভক্তুম করতে পেরেছি কারণ এই সমর্থার্থক শব্দগুলো পেয়েছি। তাই ভক্তুম পর্যাপ্ত যেমন সঠিক, ভক্তুম সমর্থ দিলেও সঠিক, আবার ভক্তুম যদি অলম দেয় সেটাও সঠিক, ভক্তুম প্রবীণ দিলেও সঠিক, ভক্তুম কুশল দিলেও সঠিক আর ভক্তুম পটু দিলেও সঠিক। তাহলে এই অর্থগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ পরীক্ষায়
একটা অর্থ সহযোগেই দিয়ে দিতে পারে। হয়তো ভক্তুং পর্যাপ্ত সমর্থ এগুলো না দিয়ে দিয়ে দিল যে ভক্তুং পটু। তো ভক্তুং পটু দিলে আমরা ঘাবড়ে যাব যে এখানে কি প্রত্যয়ের ব্যবহার হয়েছে, কিন্তু যখন আমরা জেনে গেলাম যে পটু এটা একটা সমর্থার্থক শব্দ বোঝাচ্ছে, তাই আমরা এই সমর্থার্থক শব্দের যোগে তুমুন প্রত্যয় ব্যবহার করে ভুজ যুক্ত তুমুন করে ভক্তুম করতে পেরেছি। তো এইগুলোই হচ্ছে তুমুন প্রত্যয় ব্যবহারের নিয়ম। কখন কোন ধাতুর পরে বা কোন শব্দের পরে আমরা তুমুন প্রত্যয় ব্যবহার করে থাকি সেগুলো আমরা জানতে পারি। এই নিয়মগুলো পড়ার পরে তোমরা যদি এবার নিজেদের ব্যাকরণ বইতে যে তুমুন প্রত্যয়ের লিস্টটা রয়েছে, মানে কোন কোন ধাতুর পরে তুমুন প্রত্যয় করলে কি হয়, এটা জাস্ট একবার চোখ বুলালে তোমাদের পরীক্ষায় যে ধাতু দিয়ে তুমুন প্রত্যয় দিক বা তুমুন প্রত্যয়ের ওপরে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, আমি তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই অ্যান্সার দিয়ে আসতে পারবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তুমুল প্রত্যয় নিয়ে তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই বিষয়গুলো নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরা এই ভিডিওটা দেখেও উপকৃত হয়। তো পরবর্তী নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব, এবং ভিডিও শেষে একটা কথাই বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থেকো। ধন্যবাদ।